একমাত্র মেয়েকে শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছে নীলিমা ও পরেশ। মেয়ের মাত্র বিয়ে হয়েছে 1 বছর হলো। অমন ছেলের সাথে কি সংসার করা যায়? বিয়ের আগেই তীব্র প্রতিবাদ জানিয়েছিল নীলিমা, কিন্তু মেয়ের একটাই কথা, আমি সাগ্নিককেই বিয়ে করব। নীলিমা তো এখন শ্রীময়ীকেই দোষ দেয়, বলে যদি আমাদের কথা একটিবার শুনতিস তাহলে এমন দিন দেখতে হতো না। ভালোবেসেই বিয়ে করেছিল শ্রীময়ী। শ্রীময়ীর জেদের কাছে হার মানতে বাধ্য হয়েছিল নীলিমা ও পরেশ। পরেশ রাগ করে 3 দিন মেয়ের সাথে কথা বলেনি, তবু মেয়ে জেদ ধরে বসেছিল যে সে সাগ্নিককেই বিয়ে করবে। স্পষ্ট করে বাবার মুখের ওপর জানিয়ে দিয়েছিল সে কথা। নীলিমা অবশ্য বলেছিল ভবিষ্যতে খারাপ কিছু হলে তার দায়ভার আমরা নেব না, কিন্তু মুখে বললেই আর কি। মেয়ের কথা চিন্তা করেই তারা আজ ফেরত নিয়ে যেতে এসেছে তাদের মেয়ে শ্রীময়ীকে। কতই বা বয়স শ্রীময়ীর, এই মাত্র 24 বছর। একটা পঙ্গু ছেলের সঙ্গে সারাটা জীবন কাটিয়ে নিজের জীবনকে অনিশ্চিতের দিকে ঠেলে দিচ্ছে শ্রীময়ী। শ্রীময়ীর কথা চিন্তা করেই শ্রীময়ীর বাড়িতে আজ তার বাবা মা দুজনেই উপস্থিত হয়েছে। 7 বছর ধরে প্রেম ছিল শ্রীময়ী ও সাগ্নিকের। মধ্যবিত্ত সাগ্নিক কখনোই শ্রীময়ীর যোগ্য ছিল না, সে কথা নীলিমা বহুবার শ্রীময়ীকে বুঝিয়েছে, কিন্তু শ্রীময়ী সে কথা শুনতে চায়নি। নীলিমা বলেছিল কতই বা আর মাইনে পায়, করে তো একটা প্রাইভেট ফার্মের চাকরি। তুই এত বিলাসিতায় মানুষ হয়েছিস, থাকতে পারবি মধ্যবিত্ত সাগ্নিকের সঙ্গে? চুপচাপ শান্ত স্বভাবে শ্রীময়ী বলেছিল, টাকাটাই সব মা, ভালোবাসার কোনো দাম নেই। হ্যাঁ হ্যাঁ, টাকাটাই সব। টাকা না থাকলে তোকেও ভালো রাখবে কি করে? টাকা না থাকে না থাকুক, সেটা আমি বুঝে নেব, তবু আমি ওকেই বিয়ে করব। বুঝেছি, তোকে অনেক আগেই আমাদের শাসন করা উচিত ছিল। বেশি আদরের ফল তোর জীবনের মারাত্মক ক্ষতি আনতে চলেছে, তা আগে বুঝতে পারিনি। কে জানতো বিয়ের 1 বছরের মধ্যেই সাগ্নিক 2টো পায়ের শক্তি হারাবে। সবই কপাল। বাড়ি থেকে সামান্য 1.5 কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে। বাইক অ্যাক্সিডেন্টে গুরুতর জখম হয় সাগ্নিক। তার 2টো পায়েই প্যারালাইসিস হয়ে যায়। ডাক্তার জানিয়ে দিয়েছে দীর্ঘদিন ফিজিওথেরাপি করতে হবে, কিন্তু ফিজিওথেরাপি করলেই যে সে সম্পূর্ণ সুস্থ হবে এমন কোনো আশা নেই। মধ্যবিত্ত পরিবারের সাগ্নিকই একমাত্র রোজগেরে। সাগ্নিকের বাবা সমর, তার একটি ছোট চায়ের দোকান আছে। সেই চায়ের দোকানের সামান্য ইনকামেই তার বাবা তাকে খুব কষ্টেই পড়াশোনা শিখিয়েছে। পড়াশোনার খরচ চালাতে গিয়ে কতবারই যে তার মা সরমার বালাজোড়া সোনার দোকানে বন্ধক দিতে হয়েছে তা শুধু তার মাই জানে। কতজনই তো চায়ের দোকানে চা খেতে এসে বলে, আর কেন কষ্ট করছো সমরবাবু, ছেলে তো এবার রোজগেরে হয়েছে, এবার একটু রেস্ট নাও। হেসে সমর উত্তর দেয়, না না, কষ্ট তো কিছু নেই, শুধু শুয়ে বসে থাকবো, তাই একটু হেঁটে চলে বেড়াই, এই আর কি। তবে সে তুলনায় শ্রীময়ীদের অবস্থা বেশ ভালো। শ্রীময়ীর বাবা মা দুজনেই সরকারি চাকুরিরতা। ভাগ্যের কি পরিহাস, শ্রীময়ী কখনো অভাব বোঝেনি, কিন্তু এখন তাকে সকাল বিকাল টিউশন পড়াতে হচ্ছে। এমন একটা দিন যে কখনো আসবে তা কেউ ভাবতেও পারেনি। নীলিমা শ্রীময়ীকে বোঝাচ্ছে, এইভাবে থাকতে থাকতে একদিন তুইও শেষ হয়ে যাবি। ওই পঙ্গু ছেলেটা তোর জীবনটা নষ্ট করে দিল।
তুই সব কিছু মিটিয়ে বাড়ি ফিরে আয়। তোর বাবা তোকে ভালো ঘর দেখে আবার বিয়ে দেবে। তুই ভালো থাকবি মা, তুই বাড়ি চলে আয়। শাগনিকের এমন অবস্থা দেখে সিম্প্যাথিও দেখায়নি নীলিমা ও পরেশ, বরং বাড়িতে এসে মেয়েকে বলছে ডিভোর্সের জন্য ফাইল করতে। পরেশ বলছে, জীবনটা কিন্তু ছেলে খেলা নয়, তাই তোর জীবনের সিদ্ধান্ত তোকেই খুব তাড়াতাড়ি নিতে হবে। আমার একজন চেনা জানা অ্যাডভোকেট আছে, তুই ওর সাথে কথা বলে পরামর্শ নিয়ে নে। পাশের ঘর থেকে পরেশের সব কথা শুনে শাগনিকের চোখে জল চলে এলো। ভালোবাসার মানুষকে আলাদা করার জন্য কি নিপুণ চেষ্টা! এমনকি তাদের এই কথাতে শ্রীময়ীও কোনো প্রতিবাদ করছে না। তাই শাগনিক ধরেই নিয়েছে যে শ্রীময়ীরও এতে মত আছে। শ্রীময়ীও চায় যে তাকে ছেড়ে আলাদা হয়ে যেতে। এত সহজে যে মানুষ পরিবর্তন হতে পারে এ কথা শাগনিক কখনো ভাবেনি। শ্রীময়ী তাকে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু আজ শ্রীময়ী তার বাবা মার কোনো কথার উত্তরে কোনো জবাবই দিচ্ছে না। বাবার কথা শুনে দুদিন অ্যাডভোকেটের কাছে গিয়েছিল শ্রীময়ী। সেদিন অ্যাডভোকেটের কাছে যাওয়ার সময় শ্রীময়ীর শাশুড়ি সরমা জিজ্ঞেস করেছিল, বৌমা তুমি কোথায় যাচ্ছ? শ্রীময়ী বলেছিল, একজন ভালো অ্যাডভোকেটের খবর পেয়েছি, তাই সেখানেই যাচ্ছি। সরমা কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ জানতে চাইলেই শাগনিক বলে, থাক মা, শ্রীময়ী যদি আমার থেকে আলাদা হয়ে ভালো থাকতে পারে তাতেই আমাদের ভালো। ওর ভালো থাকাতেই আমি ভালো থাকব। ভালোবাসার মানুষের এই পরিবর্তন শাগনিক মেনে নিতে পারেনি। সরমাও দু চোখের জল মুছতে শুরু করলো। যাই হোক, আজ সকাল থেকেই খুব তোড়জোড় শুরু হয়ে গেছিল। বিয়েতে দিয়েছিল যে সমস্ত দামি দামি খাট আলমারি তার সব গোছানো হয়ে গিয়েছিল। আলমারি ভর্তি গয়না নিজের কাছে থাকা ব্যাগটায় নীলিমা সব গুছিয়ে নিতে লাগলো। সব গোছানোর পরে তারা শ্রীময়ীকে তাড়া দিতে শুরু করলো। আজ শ্রীময়ী বেশ সুন্দর পরিপাটি করে একটি শাড়ি পরেছে। শ্রীময়ীর মা বলল, তোর এত চুড়িদার কুর্তি থাকতে আজ শাড়ি পরলি যে? নিজের বাড়িতেই তো যাবি, শাড়ি পরার কি প্রয়োজন ছিল? শাড়ি পরতে পরতে তুইও কেমন গেঁয়ো হয়ে গেছিস। এই গেঁয়ো পরিবেশে থেকে তোর স্বভাবটাও ওদের মতোই হয়ে গিয়েছে। নিজেকে আপডেট করতে শেখ। জীবনের পথ এখনও তোর অনেকটা চলা বাকি রয়েছে। নীলিমার এমন কথা শুনে শ্রীময়ী বলল, ঠিকই বলেছ, নিজেকে আপডেট করার প্রয়োজন ছিল, বড্ড দেরি হয়ে গেছে, এটা আমার অনেক আগেই করা উচিত ছিল। শ্রীময়ীর এমন কথায় নীলিমা বলল, যাক, এতদিন বাদে তবে বুঝেছিস বাবা মা কখনো খারাপ চায় না। না, বাবা মা কখনো খারাপ চায় না। যাই হোক, তুমি সব গয়না আলমারি থেকে দেখে বুঝে শুনে নিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, আলমারির সব গয়না আমি আগেই গুছিয়ে বুঝিয়ে নিয়েছি, তা নিয়ে তোর চিন্তা নেই। দেরি হয়ে যাচ্ছে, এখন তাড়াতাড়ি চল, গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে। না মা, আমি তো গাড়িতে যাব না, আমি অটোতে যাব, তোমরা চলে যাও। অটোতে? অটোতে কোথায় যাবি? তুই বাড়ি যাবি না? না মা। তবে এই যে পরিপাটি করে শাড়ি পরেছিস, সব জিনিসপত্র গুছানো হয়ে গেছে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? না, তোমাকে তো বলাই হয়নি আজ আমার চাকরির একটা ইন্টারভিউ আছে, আশা করি চাকরিটা হয়ে যাবে। আমি যদি চাকরি না করি শাগনিককে কে দেখে শুনে রাখবে মা বলো? তারপর ওই দুটো বুড়ো অসুস্থ মানুষকে রেখে আমি কোথায় যাব? আমার শ্বশুর মাসে 2000 টাকার ওষুধ খায়, তাও 2 মাস বন্ধ। টিউশনির টাকা দিয়ে আর কতটুকুই বা চালাতে পারি। তোর কি মাথা খারাপ হয়ে গেল? আমার মাথা ঠিকই আছে। তোমাদের অহংকার আভিজাত্যকে তোমাদের সাথে পাঠিয়ে দিতে পারছি, এটাই আমার আনন্দ।
তুমি তো বলেছিলে নিজেকে আপডেট করতে। এই আপডেটটাই আমার অনেক আগে করা উচিত ছিল। তোমরা ভাবলে কি করে যে আমি শাগনিককে ছেড়ে তোমাদের কথায় রাজি হয়ে তোমাদের সঙ্গে ফেরত চলে যাব? আমি তোমাদের সঙ্গে যাই কি করে? তোমাদের আভিজাত্য অহংকারকে তোমাদের সঙ্গে পাঠিয়ে দিতে পারলেও আমার ভালোবাসার অহংকারটা তো এখানেই পড়ে আছে। তাই ওকে ছেড়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না। আর তোমাদের কথা মতো আমি উকিলের কাছে গিয়েছিলাম ঠিকই, তবে বিচ্ছেদের জন্য নয়, সুপরামর্শ নেওয়ার জন্য। আর উনিই তো আমাকে এই চাকরিটা খুঁজে দিয়েছেন। উনি খুব ভালো মানুষ। এই চাকরিটা আশা করছি আমার হয়েও যাবে। আমার মতো অনেকেই এইভাবে ভালোবাসার জন্য নিজেকে আপডেট করে। আচ্ছা মা, বলো তো, যদি আজ এই দুর্ঘটনা শাগনিকের না হয়ে আমার হতো, তাহলে কি তোমরা আমাকে ছেড়ে চলে যেতে, নাকি আমার সাথে কোনো সম্পর্ক রাখতে না? আমি যতদূর তোমাদেরকে চিনি, তোমরা আমার সাথে সম্পর্ক রাখতে না। আজ শাগনিকের এমন হয়েছে বলে আমি ওকে ছেড়ে চলে যাব? এটা কি আমার ঠিক হবে? আমার যদি এমন ঘটনা ঘটতো, তবে কি শাগনিক আমায় ছেড়ে চলে যেত? অনেকেই আছে যারা ভালোবাসার কথা চিন্তা না করে নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে। নিজের স্বার্থের জন্য ভালোবাসার মানুষকে ত্যাগ করে অন্যত্র চলে যায় শুধু নিজের ভালো থাকার জন্য। তাদের দলে আমি পড়ি না। আমি শাগনিকের পাশে ছিলাম, আছি আর থাকব। আমি চাকরি করব, আর আমার ইনকামেই যতটুকু সম্ভব আমরা ভালো থাকার চেষ্টা করব। আর কখনো তোমরা আমাকে ফোনও করো না, আর আমার বাড়ি এসোও না। তোমাদেরকে আমি আর চাই না। আমাকে আমার মতো ভালো থাকতে দাও। তোমাদের মতো মায়েদের জন্যই কত মেয়ের ডিভোর্স হয়ে যায়, কিন্তু তোমরা দেখো সেই নিজের স্বামীর সঙ্গেই সংসার করো। যাই হোক, এবার আসতে পারো মা, আমার দেরি হয়ে যাচ্ছে। অটো দাঁড়িয়ে আছে, আমার চাকরির ইন্টারভিউ আছে, আমি আসি। কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে ডলি সরকার।